নমস্কার। আমরা স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছি। সত্যি, ভারতীয় হিসাবে কিন্তু আমরা বেশ গর্ববোধ করছি। আসলে তো আমরা বলতেই পারি, এগিয়ে চলার মন্ত্র মোদের, পিছিয়ে পড়ার নয়। যতই আসুক বিপদ হাজার, করব তাদের জয়। আসলে এই মন্ত্রে যারা দীক্ষিত, তাদের কাছে কিন্তু গর্বিত হওয়ার আর সফলতা পাওয়ার রাস্তা কিন্তু একদম খুবই সহজ। চলুন, আজকে আমরা আমাদের দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে কাছে পেয়েছি। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আজকে দুজন এন্টারপ্রেনার্স রয়েছেন। তাদের মধ্যে আমার সঙ্গে রয়েছেন গীতাচন্দ্রর গ্রুপের কর্ণধার শ্রী রাজশেখর দাস মহাশয়, আপনাকে স্বাগত। তার সঙ্গে রয়েছেন আরোহণ এডু স্মার্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী অমিত বরণ ঘোষ মহাশয়, আপনাকেও স্বাগত জানাই। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে দূরদর্শনের গোটা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে আলোচনা করব, আপনাদের সাফল্যের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। তাই প্রথমেই আমরা আপনাদের যে উদ্যোগ, ইনিশিয়েটিভ, সেই সম্পর্কে কিছুটা জানতে চাইছি। প্রথমেই রাজশেখর বাবু আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি আমাদের যে উদ্যোগটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি এটা বিশ্বাস করি যে কৃষকরা হচ্ছে গিয়ে ড্রাইভিং হুইল অফ এ কান্ট্রি। আর আমাদের স্টেটটা প্রচণ্ড ছোট্ট, কিন্তু এটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে, স্পেশালি মৎস্য চাষের জন্য। আমার যে উদ্যোগটা ওইটা অ্যাকচুয়ালি মৎস্য চাষকে নিয়ে। আমি বৈজ্ঞানিক সায়েন্টিফিক ওয়েতে মৎস্য চাষটা আমরা এখন ইমপ্লিমেন্ট করছি। কেননা দেখা যাচ্ছে যে ফ্রম এ পিস অফ ল্যান্ড আগে যেখানে আমরা 100 কেজি মাছ প্রোডাকশন আমরা করতে পারছি, এখন বৈজ্ঞানিক বৃদ্ধির কারণে আমরা প্রোডাকশন ডাবল হয়ে যাচ্ছে। আমাদের যেই জলাশয়টা রয়েছে ওইটার এরিয়া তো সেম, কিন্তু আমাদের প্রোডাকশন ডাবল হয়ে যাচ্ছে। তো আমরা বেসিক্যালি অ্যারেটার বানাই। অ্যারেটার একটা মেশিন যেটা মাছ চাষে ইউজ করা হয়। আর এটার কাজ হচ্ছে গিয়ে আপনি ডিজলভ অক্সিজেন প্রোভাইড করে। দুইটা কাজ এটার বেসিক্যালি, একটা হচ্ছে গিয়ে ডিজলভ অক্সিজেন প্রোভাইড করা হয়, আর একটা হচ্ছে গিয়ে ওইটা আপনার মাছের মুভমেন্টটা বাড়িয়ে দেয়। মাছটা যখন মুভমেন্ট বেশি করে তাহলে গ্রোথটাও খুব তাড়াতাড়ি হয়। মানে সেই উদ্যোগটাকে সামনে নিয়ে আপনি এগিয়ে চলেছেন। একদম। আচ্ছা, আপনার কাছে যে চলে আসছি, আপনার কি ইনিশিয়েটিভস রয়েছে? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ধন্যবাদ। প্রোগ্রামে আমাদেরকে ডাকার জন্য। আমাদের ইনিশিয়েটিভটার নাম হচ্ছে আহরণ। এটা বেসিক্যালি একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এবং আমরা দেখতে পাই যে যেরকম ডিজিটাল কন্টেন্ট, যেটা মূলত সিবিএসসি বা আইসিএসসি স্টুডেন্টদের জন্য ইজিলি ইউটিউব বা বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মে উপলব্ধ থাকে কন্টেন্ট, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যখন কন্টেন্ট আসে তখন সেই জায়গাতে দাঁড়িয়ে অত একটা আমরা দেখতে পাই না। মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে দাঁড়িয়ে সব ধরনের বাচ্চাদের যাতে শেখার যে বিষয়বস্তুগুলি থাকে ওইগুলি একটা জায়গাতে আমরা পেয়ে যাই। তো আমাদের উদ্যোগটা মূলত এরকম যে একটা প্ল্যাটফর্মের মধ্যে বাচ্চাদের যা যা প্রয়োজনীয়তা আছে, ধরুন ভিডিও কন্টেন্ট বাংলা ভাষায় বা ধরুন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে, তারপর নোটস, তারপর স্টাডি ম্যাটেরিয়ালস, তারপর অনলাইন পরীক্ষা দেওয়ার সুবিধা, ঘরে বসে আমার পারফরমেন্স কীরকম হচ্ছে সেটা আমরা দেখতে পারি, তারপর কোনো কিছু যদি আমি না বুঝতে পারি তাহলে আমি মেন্টরের সাথে কানেক্ট হওয়া, এবং লাস্ট মিনিট সাজেশন। তো এই সব কিছুকে একটা জায়গাতে প্ল্যাটফর্মে করে ত্রিপুরার মূলত মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটার নাম হচ্ছে আহরণ দ্য লার্নিং অ্যাপ। আচ্ছা, এই যে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আপনারা তো অনেক পুরস্কার পেয়েছেন নানান জায়গা থেকে, সরকারি কিংবা বেসরকারি অনেক জায়গা থেকে। বিশেষ করে আপনারা এবছর ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের 50তম বর্ষ উদযাপন উপলক্ষেও আপনাদেরকে পুরস্কৃত করা হয়েছে ইয়ং এন্টারপ্রেনার্স হিসেবে। এই যে পাওনা, কিংবা আমরা বলতে পারি এই যে বাড়তি পাওনা ঘর থেকে, ঘরের ছেলে হিসাবে, সেটা আপনাদের উদ্যোগকে কতটুকু আরও বেশি উদ্যোগী হতে সাহায্য করে বা প্রেরণা দেয়? নিশ্চয়ই এরকম কোনো পুরস্কার পেলে আমরা আরও মোটিভেটেড হই যে আমরা দেশের জন্য আরও কিছু করব, দেশের কৃষকদের জন্য আরও কি করতে পারি। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা কথা বলছি, যখন আমি পুরস্কার পেয়েছি আমাদের কাছে তখন এরেটারের 3টা মডেল ছিল। তো পুরস্কার পাওয়ার পর আমি আর আমার পার্টনার দুজনই মানে খুব এক্সাইটেড হয়ে গেছি কি নেই আব কুছ করনা है। ঠিক আছে, তো তারপর আমরা কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছি যে অনেক অনেক পুকুরে এরেটার লাগানো যাচ্ছে না, কারণ বিদ্যুতের ব্যবস্থা নেই। তো তার জন্য আমরা সোলার এরেটারও বানিয়েছি। তো এরকম কোনো পুরস্কার পেলে আমরা নিজেকে মানে আরও মোটিভেট করি যে হ্যাঁ আরও ভালো কাজ করতে হবে। অমিতবাবু, আপনার ক্ষেত্রে? হ্যাঁ, উনি যেটা বললেন একদম ঠিক। যখনই কোনো এই ধরনের পুরস্কার প্রাপ্তি হয় তখনই একটা ক্রিডেনশিয়াল বেড়ে যায়।
আমি বা আমার টিম এতদিন বা আমরা একা কাজ করছি, আমাদের কেউ জানছে না কি করছি, বন্ধ রুমে প্ল্যান করছি, কাজ করছি, বাট যখন ওই কাজের একটা স্বীকৃতি পাওয়া যায় তখন সবাই জানতে পারে যে আচ্ছা এই ধরনের একটা কোনো কিছু আছে, এই ধরনের একটা কাজ ভালো হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা শুধুমাত্র যারা কোর কমিটিতে আছে এরকম না, পুরো টিম এটার থেকে অনুপ্রাণিত হয় এবং সব থেকে বেশি আপনার যে বিশ্বস্ততা সমাজের মধ্যে ওইটা অনেক গুণ বেড়ে যায়। কারণ একটা ত্রিপুরা সরকার দ্বারা মান্যতাপ্রাপ্ত বা স্বীকৃতি যখন দেওয়া হয় আপনার কাজকে, তখন অটোমেটিক্যালি যারা ইউজার থাকেন বা যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করেন ওদের মনেও একটা বিশাল বড় ভরসা হয়, যেটা আমি মনে করি অনেকটা স্টার্ট আপ এন্টারপ্রেনারদের উৎসাহিত করে বা ওদের জন্য একটা খুব উপকার হয় এই ধরনের অ্যাওয়ার্ড। সেই ক্ষেত্রে তো দায়বদ্ধতার জিনিসটাও চলে আসে। একদম। আচ্ছা, এই যে দায়বদ্ধতার কথা যখন আসলো, একজন এন্টারপ্রেনার্স হিসেবে কি কি গুণ থাকা উচিত, কি মনে হয় আপনার? একজন এন্টারপ্রিনিয়র মানে প্রচুর দায়বদ্ধতা। তখন আর স্পেশালি আপনি যখন পুরস্কার পেয়েছেন স্টেটের থেকে, দেন ইউ আর নো লঙ্গার এ নর্মাল পার্সন, ইউ আর এ প্রপার্টি অফ স্টেট। আপনি একটা স্টেটের প্রপার্টি হয়ে যান, ঠিক আছে? ধরুন আমি পুরস্কার পেলামই না, কিন্তু আমি খুব উৎসাহী, খুব উদ্যোগী যে আমি কিছু একটা করব, আমার মধ্যে সেই একটা স্পৃহা রয়েছে কাজ করার, বা একটা উদ্যমী একটা চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে ধরুন আমার উদ্যোগটাকে সফল করার ক্ষেত্রে কি কি গুণ আমার মধ্যে থাকা উচিত? সবার আগে হচ্ছে গিয়ে মাইন্ডসেট। আমার এটা, যদি আমি এটা বিশ্বাস করি যে আই ক্যান ডু দিস অ্যান্ড আই উইল মেক দিস হ্যাপেন, মাইন্ডসেটটা এরকম থাকতে হবে। এমন প্রচুর এন্টারপ্রেনিয়ার আছে, ঠিক আছে, যে যারা ইচ্ছে আছে, আইডিয়া আছে ভালো, বাট সাপোর্ট পাচ্ছে না, ঠিক আছে? তো ওদের জন্য আমার একটাই কথা, নিজের সাপোর্ট নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজের সাপোর্ট অন্য কেউ তৈরি করবে না। ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ। ইফ ইউ বিলিভ ইন ইয়োর সেলফ, দ্য থিংস উইল স্টার্ট হ্যাপনিং অটোমেটিক্যালি। আচ্ছা, মানে তাহলে সেই বলছেন যে আত্মবিশ্বাসটা খুব জরুরি। আচ্ছা অমিতবাবু, এই যে আত্মবিশ্বাসের কথা বললেন, তার সঙ্গে আর কি কিছু রয়েছে? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আত্মবিশ্বাসের সাথে সাথে যে মানসিকতা, একটা কথা আছে খুব সুন্দর যে আমরা ওই জিনিসটা পাই না যেটা আমরা চাই, আমরা ওই জিনিসটাই পাই যেটা ডেফিনেটলি চাই। তো ওই ধরনের আত্মবিশ্বাস বলুন বা মানসিকতা নিন, সেটা নিয়ে চলতে হবে। আর যেহেতু স্টার্ট আপ বা এন্টারপ্রেনারশিপ আমরা যদি দেখি ডেটা ওয়াইজ, বলবে যে 10টা স্টার্ট আপের মধ্যে 9টা স্টার্ট আপই ফেল হয়ে যায়। এটা একটা স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে। তো এটার মধ্যে একটা বিশাল বড় কারণ হচ্ছে গিয়ে পার্সিভিয়ারেন্স। কারণ প্রত্যেকটা দিন আপনি উঠছেন, কিছু করছেন নতুন, এবং ওইটাতে আপনার রেজাল্ট আসছে না, কাঙ্ক্ষিত রেজাল্ট যখন না আসে তখন ওই মানসিকতাটা ডাউন হয়ে যায়। তখন নিজেকে ওই জায়গা থেকে ধরে নিয়ে যে না এবার আমরা হেরে গেছি, কিছু হবে না, আবার নতুন করে প্রয়াস করছি, নতুনভাবে দেখছি কি করে করা যায়, ওই মানসিকতা নিয়ে যখন আমি এগোই তখন ডেফিনেটলি সাকসেস আসে। এবং পাশাপাশি আমি বলবো এই কথা যে হার না মানার যে একটা অদম্য সাহস, এই সাহসটাও দরকার হচ্ছে। আমি রিস্ক নিতে হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে এভরিডে। আমি জানি না যে আমার এই স্ট্র্যাটেজি আমাকে কোথায় নিয়ে দাঁড় করাতে হবে, কিন্তু ওই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আমার কাছে কোনো প্ল্যান বি থাকলে হবে না। প্ল্যান বি আমি পার্সোনালি মনে করি যে আমার কাছে একটা সাপোর্টস মেকানিজম, যে আমি প্ল্যান বি আছে মানে ঠিক আছে, যদি এ না কাজ করে আমি বিতে চলে আসবো। তো প্ল্যান এ রেখে এবং সেটাতে ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্ক পুরোদমে এগিয়ে যাওয়ার যে সাহসটা, সেটা নিয়ে যদি এগোয় তো ডেফিনেটলি আমি মনে করি সাকসেস হবে, আসবে। আর লাস্টলি বলবো যে আমাদেরকে ধৈর্য রাখতে হবে। স্টার্ট আপ এমন না যে আমি করলাম 1 বছর 2 বছরের মধ্যে সাকসেস হয়ে গেল। আমরা অনেক সময় স্টার্ট আপের সে বাহ্যিক যে চমকটা সেটা দেখে মনে করি আচ্ছা আমিও একটা স্টার্ট আপ করে নেবো, আমিও একটা কিছু করে নেবো, আমি একটা BMW গাড়ি কিনে নেবো, একটা আইফোন কিনে নেবো। সেটা না, স্টার্ট আপ একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি এবং আমাদেরকে ধৈর্য সহকারে একটা সময় আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এটা হতে পারে কারোর জন্য 3 বছর, কারোর জন্য 5 বছর, কারোর জন্য আরও বেশি, বাট আমাদেরকে ওই ধৈর্যটা রাখতে হবে। তো সেভাবে যদি আমি মনে করি যে স্টার্ট আপের মধ্যে সেই কোয়ালিটিগুলি থাকে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে টিম নিয়ে কি করে কাজ করা। এটা কোনো স্টার্ট আপ যখন করে এটা কোনো একার নয়, এটা একটা টিম নিয়ে করতে হয়। সেখানে আপনি যদি এটা একটা স্প্রিন্টের মতো না। অমিতবাবু, আমি সেই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করতে চাইলাম যে ধরুন আমাদের মধ্যে, মানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বেশিরভাগ মা বাবারই তো তাদের একটা ধ্যান ধারণা থাকে যে আমার ছেলে হয়তো একটা নির্দিষ্ট একটা পড়াশোনার পরে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো হোয়াইট কালার জবের মধ্যে যাবে। তো সেই ক্ষেত্রে মানসিকতাটাকে চেঞ্জ করিয়ে অন্য প্রফেশনে যাওয়া বা এরকমভাবে একটা নিজেকে স্বাবলম্বী হওয়ার, শুধু নিজে না অন্যদেরকেও স্বাবলম্বী করে তোলবার যে প্রয়াস, যে মানসিকতা, এই বিষয়টাকে আপনারা কি দেখছেন? কারণ আপনি একজন জব সিকার ছিলেন, এখন জব ক্রিয়েটার হয়ে গেলেন। আমি দুজনের কাছ থেকে জানতে চাইছি বিষয়টা।
খুব সুন্দর প্রশ্ন আপনার, এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন আজকের এই টপিকে। প্রথমত হলো যে যখন আমরা জব সিকার থাকি তখন আমরা জব খুঁজে বেড়াই, কিন্তু যখন মানসিকতাটা পরিবর্তন আসে, নিজে যখন কোনো ইনিশিয়েটিভ নিয়ে সাকসেসফুল করি, তখন আমরা জব গিভার হয়ে যাই। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রথমত একটা প্রেশার তো থাকে, ফ্যামিলির থেকে থাকে, মা বাবার থেকে থাকে, বা রিলেটিভ থেকে থাকে, যে কেন নিজের প্রয়াসে এরকম কিছু করতে যাচ্ছ, কারণ ওইটাতে একটা রিস্ক, বিশাল বড় কম্পোনেন্ট অ্যাসোসিয়েটেড থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে হ্যাঁ, রিস্ক নেওয়াটা একটু চ্যালেঞ্জিং থাকে স্টার্ট আপদের জন্য, বাট এট দি এন্ড অফ দি ডে ওয়ের দের ইজ এ রিস্ক দের ইজ এ গেইন। যদি আমরা ওই রিস্কটাকে নিয়ে আমাদের হার্ডওয়ার্ক দিয়ে ওইটাকে ডিফেন্ড করতে পারি এবং সেখান থেকে একটা ভালো কিছু করতে পারি, নো ডাউট অ্যাজ এ এন্টারপ্রেনার খুব দিনের শেষে একটা সন্তুষ্টি আসে যে হ্যাঁ, আমার কোনো ইনিশিয়েটিভ, আমার কোনো প্রয়াসের দ্বারা পুরো সমাজের একটা বড় অংশের মানুষের উপকারে আসছে। পাশাপাশি বাকি যারা পরিবারের তারা থাকেন, ওনাদেরও একটা প্রাউড ফিল হয় যে আমার ছেলে বা আমার মেয়ে সমাজের মধ্যে একটা অন্য নজির স্থাপন করতে পেরেছে, কারণ গতানুগতিকভাবে তো সবাই করছে। তো আপনি ভিড়ের পার্ট না হয়ে আপনি কোনো একটা কিছু করছেন যার জন্যে সবাই একটা ভালো কি বলবো, ভালো একটা বেনিফিট পেয়েছে। তো এটা সমাজও সেটা দিয়ে উপকৃত হলো। রাজশেখর বাবু, আপনি কি বলবেন? এটা একদম সত্যি কথা। ঠিক আছে, যখনই আমার মনে হয় যত যেই স্টার্ট আপ করে ওদের বাড়ি থেকে প্রেশার থাকে যে ইঞ্জিনিয়ারিং করে তুই কেন স্টার্ট আপ করছিস, হ্যাঁ, গো ফর এক্ষেত্রেও হোয়াইট কলার। একটু থামাতে হচ্ছে আপনাকে বিষয়টা। যখন আমাদের অফ ক্যামেরা ছিল, কথা হচ্ছিল, তখন কিন্তু আমি জানতে পেরেছি যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ সেই থেকে ফিশারি ডিপার্টমেন্ট, হ্যাঁ সেই থেকে আপনার ইনিশিয়েটিভ এবং একজন উদ্যোগী হয়ে আপনি সফলতার নজির করলেন। বিষয়টা কেমন না একটু? বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি, আমি বেসিক্যালি টিআইটি থেকে ডিপ্লোমা করেছি, তারপর ডিগ্রি করেছি চেন্নাই থেকে। ঠিক আছে, তারপর আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি মেশিন ডিজাইনে। তো তারপর বাইরে চাকরি করতাম, ভালোই ছিল চাকরিটা। তো বিফোর কোভিড, কোভিড তখনও হিট করেনি, ডিসেম্বরের 19 ডিসেম্বর 2019 আমি ত্রিপুরাতে ফিরে আসি। আর ভাল লাগছে না বাইরে, বিকজ অল মাই কলেজিং ওয়াজ আউটসাইড। তো প্রায় 7 বছরের মতো আমার বাইরে থাকা হয়ে গেছে, আর ভাল লাগছে না। তো বাড়িতে আসলাম, আসার পরে হঠাৎ করে ফিশারি কলেজ একদম স্যার ছিল হিমাদ্রি সাহা বলে, তো ওনার সাথে আমার পরিচয়। তো উনি বললেন যে আপনি কি করেন? আমি বললাম আমি বেসিক্যালি মেশিন ডিজাইনার ছিলাম, এখন বেকার, এখন চাকরি নেই, আনএমপ্লয়েড। তো উনি বললো যে ডিজাইন সামথিং ফর মি। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ওনার জন্য একটা এরেটার ওনাকে ফার্স্ট ডিজাইন করে দিয়েছি, ওই প্রোডাক্টটা ফেল করেছে। দ্বিতীয়বার ডিজাইন করেছি, ওইটাও ফেল। তৃতীয়বার ডিজাইন করেছি, ওইটাও ফেল। তো চতুর্থবার যেটা করেছি ওইটা সাকসেস হয়ে গেছে, আর ওইটার পেটেন্টও আমি করিয়ে নিয়েছি আমার আমার নামের এগেনস্টে। ঠিক আছে, তো ওই আমার জীবনে আজকে আমি যাই ওই হিমাদ্রি স্যারের জন্যই। উনি আমাকে মানে আমার কাছে ডাইরেকশন ছিল না, তো ফিশারি ডিপার্টমেন্টে ঢোকার ডাইরেকশন আমাকে হিমাদ্রি স্যার দিয়েছে। তো তারপর আমি ঢুকে দেখলাম এখানে যে প্রচুর পরিমাণ আপনার স্কোপ আছে, বিকজ ফিশারি বলতে মানুষ কি বোঝে, শুধু মাছ চাষ করা। কিন্তু আপনি যখন বাইরে যখন যাবেন, ফর এক্সাম্পল আমেরিকা যান, ইন্দোনেশিয়া যান, ওই দুইটা দেশে ফিশারি প্রচণ্ড বেশি অ্যাডভান্সড। ঠিক আছে, তারপর আমি একটু রিসার্চ করলাম যে হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে ফিশারিতে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের প্রচুর প্রয়োজন। এরেটার আগেও ছিল, এখনও আছে। ঠিক আছে, কিন্তু কনভেনশনাল এরেটার যেগুলি, ওইগুলি আপনি কিনতে গেলে 32,000-এর মতো পড়ে, কিন্তু আমাদের কোম্পানি গেছে 15,000 থেকে 1.5 লাখ অব্দি মেশিন পাবেন আপনি। তো এই পুরো হিমাদ্রি স্যার আর কলেজ অফ ফিশারির কল্যাণী আজকে আমি ফিশারি ডিপার্টমেন্টে। আচ্ছা, অমিতবাবু, এই যে উনি রিস্কের কথা বললেন, এন্টারপ্রেনারশিপ যদি হতেই হয় বা এর সঙ্গে যদি জড়িত হতে হয়, তাহলে রিস্ক একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ওটার মধ্যে। এটা কি, এই ব্যারিয়ারটাকে কি করে মানে সরিয়ে, অ্যাভয়েড করে বা ওমিট করে এগিয়ে যাওয়া যায়? দেখুন, রিস্কটাকে তো কমপ্লিটলি আমরা অ্যাভয়েড করতে পারি না, বাট হ্যাঁ, একটা কথা আছে ক্যালকুলেটিভ রিস্ক। আমরা যদি রিস্কটাকে ভালো করে অ্যানালিসিস করতে পারি, আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যায় কাজ। অনেক সময় আমরা ক্যালকুলেশনের এররের জন্য আমরা দেখি অনেক সময় ভুল ভাল সিদ্ধান্ত হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আগে যে স্ট্র্যাটেজিগুলি নিচ্ছি এবং তার সাথে অ্যাসোসিয়েটেড কী কী রিস্ক ফ্যাক্টর হতে পারে এবং ওইগুলি কতটা কন্ট্রোলেবল, কিছু থাকবে দেখুন আপনার কন্ট্রোলে আছে, যেরকম আপনার টিম আপনার কন্ট্রোলে আছে, আপনার প্রোডাকশন ইউনিট আপনার কন্ট্রোলে আছে, আপনার অনেকটা অংশে আপনার স্ট্র্যাটেজি যেগুলি তৈরি করছেন ওইগুলি আপনার কন্ট্রোলে আছে। বাট যখন এক্সটার্নাল ফ্যাক্টর আসছে,
যেরকম মার্কেট এক্সটার্নাল ফ্যাক্টর, কাস্টমার চয়েস, এগুলি এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। তো ওইগুলিতে খুব একটা কন্ট্রোল করা যায় না। তো রিস্কটাকে যদি আপনি অ্যানালিসিস ভালো করে করুন, আমার মনে হয় অনেকাংশে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এটাকে কিছুটা অংশে আমরা অ্যাভয়েডও করতে পারি। তো ওইটা একটা প্রসেস হতে পারে। আচ্ছা আচ্ছা, রাজশেখর বাবু, আমরা আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা তো ধরুন আপনাকে একজন সাহায্য করলো এবং আপনি ফেলিওর হতে হতে সাকসেস হয়ে গেলেন, জব দিচ্ছেনও, টিমটাকে একদম ভালো করে গড়ে তুলেছেন, শুধু নিজে রোজগার না, সবাইকে নিয়ে রোজগার করছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আমি বেসিক্যালি এটা মনে করি, ঠিক আছে, যে আপনি যদি একটা সাস্টেনেবল কোম্পানি যদি বানাতে চান, ঠিক আছে, তাহলে আপনার সবাইকে নিয়ে চলতে হবে। আমার কোম্পানি যে আছে ওইখানে কোনো সময় আমি বলি না যে আমার কোম্পানি, আমাদের কোম্পানি, ঠিক আছে। আর সবার গ্রোথ হলে অটোমেটিক্যালি আমারও গ্রোথ হবে, ঠিক আছে। তো এই জিনিসটা অনেকটাই মানে হাইপোথেটিক্যাল, ঠিক আছে। অনেক মানুষে বলে যে না ঠিক আছে আমার কোম্পানি, বাট নো, উই হ্যাভ টু গ্রো টুগেদার ইফ উই হ্যাভ টু সাস্টেইন। কারণ কেন, সবার প্রয়োজন সবাই পড়ে। ইফ উই হ্যাভ টু সাস্টেইন, উই হ্যাভ টু গ্রো টুগেদার, উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ, উই হ্যাভ টু গ্রো টুগেদার। আর রিক্সের যে কথাটা বললেন, রিক্স, সবচেয়ে বড় রিক্স যেটা মানে বেসিক্যালি আমি যেটা মনে করি ওটা হচ্ছে গিয়ে কাস্টমারের বিহেভিয়ার আইডেন্টিফাই করা, ঠিক আছে। ওইটা একবার যদি কাস্টমার বিহেভিয়ার যদি আপনি আইডেন্টিফাই করে নিতে পারেন, তাহলে যে কোনো এন্টারপ্রিনিয়ারের জন্য বছরে লাখ টাকার বা 10 লাখ টাকার আর প্রোডাক্ট বেচা কোনো বড় ব্যাপার না। কিন্তু সবচেয়ে বেশি রিস্ক যেটা ওইটা হচ্ছে গিয়ে কাস্টমার বিহেভিয়ার। আচ্ছা অমিতবাবু, এই যে উনি রিস্কের কথা বললেন, আসলে আপনি একটা আহরণ নামে একটা স্টার্ট আপনি তৈরি করেছেন এবং সেটা নিয়ে আপনি কাজও করছেন। প্রথম সেই ভাবনাটা কোথা থেকে এলো যে আমি এই কাজটা করব, ওটাও এখান থেকে এখানটায় যাবে, বা এটাকে নিয়ে আমি আরেকটু কাজ করব, বা চিন্তা ভাবনাটাকে এটার মধ্যে একদম পুরো দমে আমি সেটাকে নিয়ে এগিয়ে যাব, ভাবনাটা কোথা থেকে এলো? আচ্ছা, এটা বলতে গেলে আমার একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলতে হয়। আমি প্রথমে কলেজ পাস আউট করার পর, এমবিএ করার পর ইকফা ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি। তার কয়েক মাসের মধ্যেই আমি ত্রিপুরা সরকারের যে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন টিআরএলএম আছে, ওইটাতে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে ধলাই জেলাতে পোস্টিং হয়। তো যেহেতু টিআরএলএম রুরাল এরিয়াতে কাজ করে এবং মূলত গরিব মানুষের কল্যাণে কাজ করে, তো আমি খুব কাছে থেকেই ধলাই ডিস্ট্রিক্টে কাজ করেছি এবং খুব কাছে থেকেই দেখতে পেয়েছি যে গরিবই যে আমরা বলি, এটার মূল কারণ হচ্ছে এডুকেশন। ল্যাক অফ এডুকেশন এর কারণেই আজকে ওরা এই পরিস্থিতিতে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও ওদের জন্য একটা তো সিম্প্যাথি বা ওদের জন্য একটা এমপ্যাথি আমার মনে ছিল। এবং পরবর্তী সময়ে যখন আমি নিজের থেকে আহরণ শুরু করি 2017-তে, তো ওই ফ্যাক্টরটা আমার মনে ছিল যে এমন কিছু করা যেটাতে আমরা ডিরেক্টলি কোনো একটা পিছিয়ে পড়া মানুষের জীবনে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো এখান থেকে আইডিয়াটা শুরু হয়। আর পাশাপাশি তখন আমরা অনেকেই দেখতে পেয়েছি যে পুরো ভারতবর্ষে একটা রিভলিউশন এসেছিল ফ্রি ইন্টারনেটের, তো এটা ত্রিপুরাতেও এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি প্রত্যেক বাড়িতে বাড়িতে স্মার্টফোন চলে এসছে, ইন্টারনেট চলে এসছে, ফ্রি কানেক্টিভিটি, মোবাইল ইউজ করছে। তো আমাদের মনে হলো যে কেননা এই প্ল্যাটফর্মটাকে আমরা একটা অ্যাসেট হিসেবে তৈরি করি। তখন আমরা ওই গ্যাপটা বেসিক্যালি দেখতে পাই যে এটার মধ্যে ডিজিটাল কন্টেন্ট ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে খুব কম ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেসে। তো আমরা মনে হলো যে আমরা ত্রিপুরা বোর্ডের জন্য এরকম কিছু একটা তৈরি করব যেটা দিয়ে প্রত্যেকটা বাড়ির সন্তান যতই সে আর্থিক যাই তার পরিস্থিতি হোক না কেন, সে যেন ওই গুণগত শিক্ষার সুযোগটা পেয়ে যায়। তো সেখান থেকে আমাদের এইভাবে মানে আহরণ তৈরি করার আইডিয়া শুরু হয় আর কি। আচ্ছা, তো ধরুন এরকম তো হয়েছে যে হোঁচট খেতে খেতে আপনি অনেক কিছু শিখেছেন আজকে পর্যন্ত, যা কি কি ধরনের হোঁচট খেয়ে কি কি শিখেছেন, মানে লেসেন্স গুলো আমি জানতে চাইছি। ঠিক, অনেকগুলি আমাদের হুচুট খাওয়া হয়েছে ইনফ্যাক্ট। তো তাদের মধ্যে থেকে কয়েকটার কথা যদি বলি, সব থেকে বড় হুচুট যেটা আমি খেয়েছি সেটা হচ্ছে অডিটিংয়ের পার্টে। তো একটা জায়গাতে আমরা যখন কোম্পানি ফরমেশন হয় তখন আমি যাতে ভুল না হয় সেজন্য একজন লিগ্যাল এক্সপার্টকে নিয়ে আমি রেজিস্ট্রেশনটা করাই। বাট সেখানে একটা টার্মিনোলজি ছিল পেইড আপ ক্যাপিটাল বলে। তো সেটা ওই সময় আমাকে যেভাবে ব্রিফ করা হয়েছিল সেটার মানে হচ্ছে যে আমি কি পরিমাণ অ্যাসেট আছে ওটার একটা ভ্যালুয়েশন দেওয়ার জন্য। বাট পরবর্তী সময় যখন আমরা 1-2 বছর বাদে অডিট করতে যাই তখন আমাকে সিএ বলছে যে আপনার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা, তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা থাকতে হবে।
তো জাস্ট তখন শুরু করেছিলাম ভেঞ্চার, আর তখন আমাকে অডিটর বলছে যে আপনার 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকতে হবে, আদারওয়াইজ আপনার কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। তো এটা একটা মেজর লার্নিং আমার জন্য ছিল যে যতই আপনি এক্সপার্ট নিয়ে কাজ করুন না কেন, বাট এন্ড অফ দি ডে ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার অ্যাবাউট দিস কি ওয়ার্ডস অ্যান্ড অল। ওই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে পুরো ব্যাপারটা নিজে ইন্টারভিন করতে হবে যে কী আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, আদারওয়াইজ এক্সপার্টেরও ভুল হয়। তো ওইটা একটা মেজর লার্নিং ছিল আমার জন্য। এনিওয়ে আমরা ওইটাকে ওভারকাম করে নিয়েছিলাম পরবর্তী সময়। এরকম আরও ছিল যে ভালো টিম বিল্ডিং করা খুব একটা দরকার। তো অনেক সময় কি হয়, অনেকেই থাকে এরকম চাকরি পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ করে নেয়, বাট যখন রিয়েলিটিতে আসে তখন মনে হয় যে একটা এক্সপেকটেশন গ্যাপ থেকে যায়। তো আমরা ওইটাও শিখলাম যে উইথ টাইম যখন আমরা রিক্রুটমেন্ট করি এখন খুব ভেরি ক্লিয়ার থাকি যে তোমার এক্সপেকটেশন কী আছে কোম্পানি থেকে, বা আমরা কী চাইছি এক্স্যাক্টলি ওই পার্সন থেকে। তো ওই এক্সপেকটেশন ম্যাপিংটা যখন হয়ে যায় তখন একটা ভালো টিম হয়, কারণ ভালো টিম ছাড়া কাজ করা যায় না। আর পাশাপাশি ডে টু ডে বেসিসের লার্নিং থাকে, অনেক সময় ভুল স্ট্র্যাটেজি নেই, ঠিক করে নিই, তারপর এইভাবে চলছে আর কি। আচ্ছা, উনি যেরকম এক্সপিরিয়েন্সের কথা বললেন, আপনি তার সঙ্গে আর কি যোগ করতে চাইছেন? আমি আমাদের কোম্পানির ব্যাপারে বলতে পারবো, আমরা যেটা সবচেয়ে বড় ফুচুট খেয়েছি ওইটা হচ্ছে গিয়ে টেক ভ্যালিডেশনে আর আইপি মানে ইন্টালেকচুয়াল প্রপার্টিতে। তো কি হয়েছিল, আমরা পেটেন্ট ফাইল করেছিলাম, ঠিক আছে। তো তখন অত অত কিছু জানা ছিল না, তো ওরা আমাদেরকে প্রভিশনাল দিয়েছিল। না, আমি সেই জিনিসটা একটু জানতে চাইছি যে ধরুন পেটেন্ট যদি ফাইল করতে হয় আমাকে কি করে করতে হবে? এই যে সেটা প্রথম হচ্ছে কি আপনার যে আইডিয়াটা আছে ওইটা আপনি একটা ব্ল্যাঙ্ক পেপারে টাইপ করুন বা হাতে লিখে পাঠাতে হবে আপনার থ্রু অনলাইন মিডিয়া, ঠিক আছে। তো ওইটা আমি যেখান থেকে করিয়েছি, আমি করেছি সিডিটিসি ভুবনেশ্বর থেকে, ওইটা আমার কলেজ ছিল, সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো ওইখানে ওরা কি প্রথমে আপনার তারপর আপনার সামওয়াট ফি দিতে হবে, ঠিক আছে। তো ফি দিলে ওরা সার্চ করবে যে সেম রিলেটেড কাজ আছে কি না, আর যদি আছে হাউ মাচ ডিফারেন্ট ইজ দেয়ার ওয়ার্ক ফ্রম ইয়োর্স, ঠিক আছে। তারপর ওইটা দেখার পর দে উইল গিভ ইউ এ প্রভিশনাল। তো আমরা যখন প্রভিশনাল যখন পেয়েছি, উই থট দ্যাট দিস ইজ দ্য পেটেন্ট কপি। আমরা মনে করেছি ওইটাই পেটেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা পেটেন্ট না। প্রভিশনাল পাওয়ার 1 বছর পরে আমাদের পুরো আমাদের যে আইডিয়াটা আছে ওইটাকে একটা ফিজিক্যাল ফর্ম দিয়ে টেস্ট করাতে হয় ওদের কাছে গিয়ে। তো আমরা 1 বছর আমাদের এমনি আমাদের পেটেন্টের যে প্রভিশনাল ছিল ওইটা দিয়ে আমাদের প্রোডাকশন চলছিল। তো তারপর হঠাৎ করে স্যার বললো যে तुम्हारा डिज़ाइन तो पेटेंट नहीं है। मैं बोला सर हमारा तो अपने प्रोविजनल है। तो স্যার বললেন যে না, এটা হয় না। তো আবার পেটেন্ট ফাইল করতে হয়েছে। তারপর হচ্ছে গিয়ে ট্যাগ, অনেক সময় আমাদের কি হয়, আমাদের বেসিক্যালি বিয়ারিংয়ের কাজটা বেশি। তো বিয়ারিংটা অনেক সময় আমরা যখন অর্ডার করি প্রপার জায়গা থেকে অর্ডার না করলে ওটা নষ্ট হয়ে যায়, আস্তেই নষ্ট হয়ে যায়। সে আফটার 400 রিপিটেশন দ্য বিয়ারিং গেটস ড্যামেজ কমপ্লিটলি। তো ওই ভুলগুলিকে আইডেন্টিফাই করেই এখন সামনের দিকে এগিয়ে বেরোচ্ছি আর কি। আচ্ছা, ধরুন কোনো একটা উদ্যোগটাকে সফল রূপ দিতে গেলে টাকা কড়িরও তো ভীষণ প্রয়োজন রয়েছে। তো হয়তো সেটা নিজের পক্ষেও না সম্ভব হলে আমরা লোনের জন্য চেষ্টা করি, ব্যাংক থেকে লোন নিই। সেই বিষয়টা সম্পর্কে একটু বলুন। ঠিক, মানে লোন নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, বা লোন আমরা সহজে পাবো কিনা, বা লোন পেলেও আমাদের কিভাবে খরচ করা উচিত, বা আদৌ খরচ করা উচিত কিনা, মানে এই সমস্ত বিষয়টা, কারণ দর্শক বন্ধুরা নিশ্চয়ই এই বিষয়টাই জানতে চাইছেন। ঠিক ঠিক বলুন। স্টার্টিংয়ে তো ডেফিনেটলি একটা মিনিমাম ইনভেস্টমেন্ট নিজেদের প্রয়োজনই হয়। এটা অনেক ব্যাংকের ক্ষেত্রে অনেক রকম নিয়ম থাকে। অনেকের জন্য মানে প্রপার্টার ইনভেস্টমেন্ট 25% অবধি থাকে। তো সেই জায়গায় ওটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক। যেরকম আমাদের ক্ষেত্রে আমরা যে ইনভেস্টমেন্টটা পেয়েছি, আমাদের ছিল যে ইন্ডিভিজুয়াল মানে ডাইরেক্টর বা প্রমোটার কন্ট্রিবিউশন থাকতে হবে 25%-এর মতো। আর যে কোনো সফল উদ্যোগ হতে গেলে স্টার্টিং একটা ইনিশিয়াল কন্ট্রিবিউশন আমার মনে হয় খুব প্রয়োজন, কারণ আদারওয়াইজ এটা ছাড়া আমার ওনারশিপ আসবে না। যখন আমার পয়সা ওইটাতে লাগছে তখন আমার একটা সিনসিয়ারিটি কাজ করবে যে আমাকে ওই টাকাটার কারেক্ট ভ্যালু যাতে আমি উঠাতে পারি সেই জায়গা থেকে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় ডাইরেক্টর বলুন বা ফাউন্ডার কন্ট্রিবিউশন খুব প্রয়োজন। আর পাশাপাশি লং রান যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে লোন বলুন বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং বলি বা এঞ্জেল ইনভেস্টমেন্ট বলি, ওইগুলির খুব প্রয়োজন আছে। কারণ যেটা আপনি ধীরে ধীরে করতে 10 বছর টাইম লাগবে, আপনি যদি বাইরে থেকে ফান্ডিং অ্যারেঞ্জ করতে পারেন তখন সেটা 1-2 বছরের মধ্যে আপনি ওই স্কেলেবিলিটিতে পৌঁছতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি, আহরণের মধ্যে আমরা উই আর ভেরি লাকি যে আমরা ত্রিপুরায় বসে বাইরে থেকে ভিসি ফান্ডিং অ্যারেঞ্জ করতে পেরেছি। 2019-এ মানে
মানে 2018-তে আমাদের প্রথম প্রোডাক্ট নিয়ে কাজ শুরু হয়, 19-এ লঞ্চ হয় এবং 19-এর শেষ দিকটাতেই আমরা নেটফি বা এনভিসিএল যাদেরকে বলি আমরা, ওদের সাথে কানেক্ট হই এবং ত্রিপুরা থেকে ওদের হিস্ট্রিতে আমরা প্রথম স্টার্ট আপ যাদেরকে ওরা ভিসি ফান্ড প্রোভাইড করেছে এবং আমরাই ওদের যা প্যারামিটার থাকে সিলেক্ট হওয়ার জন্য সবগুলি প্যারামিটারে আমরা দাঁড়িয়েছিলাম খুব ভালো করে এবং ওনারা প্রথমে আমাদের 25 লাখসের একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেন। তো সেটা দিয়ে আমাদের একটা কিক অফের মতো হয়ে যায়। সেই সিড মানিটা দিয়ে আমরা প্রায় প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে তৈরি করে মার্কেটিং টু সাম এক্সটেন্ট টিম ডেভেলপমেন্টে আমরা কাজ করেছি এবং পরবর্তী সময়ে 2021-এ আমরা কানেক্ট হই এআইসি এসএমইউ টিবিআই এর সাথে। এআইসি হচ্ছে অটল ইনকিউবেশন সেন্টার, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা মনোনীত এবং এটারই একটা হচ্ছে সিকিম মণিপাল ইউনিভার্সিটি টেকনোলজি বিজনেস ইনকিউবেশন সেন্টার। তো ওইটাতে যখন আমরা কানেক্টেড হই, ওনারা আমাদেরকে কানেক্ট করিয়েছেন এনআরএল এর সাথে, নুমালিগার রিফাইনারি লিমিটেড, এটা পিএসইউ একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এবং ওনারা স্টার্টআপদেরকে, সিলেক্টেড স্টার্টআপদেরকে গ্রান্ট দেয় যাতে ওইটা দিয়ে স্টার্টআপগুলি আরও ভালো কাজ করতে পারে। তো সেখান থেকে আমরা আবার 25 লাখসের একটা গ্রান্ট পাই। এছাড়াও বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে, যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5G হ্যাকাথন বলে একটা প্রোগ্রাম করিয়েছিল 2021-এর দিকে, তো ওইটাতে আমরা অল ইন্ডিয়াতে টপ 100 আইডিয়াজের মধ্যে একটা ছিলাম। তো ওইটা থেকে আমরা 1 লক্ষ টাকার গ্রান্ট পাই। তারপর 2019-এ ত্রিপুরা সরকার একটা স্টার্টআপ যাত্রা বলে একটা প্রোগ্রাম করিয়েছিল, তো ওইটার উইনার ছিলাম, তো ওইটার একটা প্রাইজ মানি ছিল ক্যাশ। তো এরকম করে বিভিন্ন, বা রিসেন্টলি আমরা বেস্ট স্টার্টআপ এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা থেকে আমরা একটা প্রাইজ মানি পেয়েছি। তো এরকম করে ফান্ড একটা সোর্স বাইরে থেকে আসতেই ছিল, যেটা দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের ইনিশিয়েটিভটাকে গ্রো করতে পেরেছি আর কি। প্রথম অবস্থায় তো আপনি ব্যাংক থেকে লোনও পাননি, তো সেইটাকে কি করে রিকভারি করেছেন? অ্যাকচুয়ালি এটা অনেক আগের কথা, 2018-র দিকে আমরা কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যোগাযোগ করি প্রথম। তো সেখান থেকে তখনের সময় মেবি পলিসি অন্যরকম ছিল হয়তো। তো আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরটা তো একটা আইডিয়া বেসিস, তো আইডিয়াকে তো আমরা কোনো মর্টগেজ হিসেবে নিতে পারি না, তো আপনাদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। খুব সংক্ষেপে বলবেন একটু। হ্যাঁ, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমরা করতে পারিনি। প্লাস মনে হলো যে ওই প্রসেসের মধ্যে দিয়ে গেলে তখন হয়তো অনেকটা টাইম লাগতো। এখন তো ব্যাংকিং পরিষেবা অনেক বেশি সচ্ছল হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ইনফ্যাক্ট Easy লোন হয়ে ইজি গেছে। হয়ে গেছে, লোন ডিসবার্সমেন্ট তাড়াতাড়ি হয়। তো তখন আমাদের মনে হচ্ছিল যে ব্যাংকিং এর থ্রুতে গেলে একটু টাইম লাগবে, আর আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি শুরু করতে। তো সেই জায়গায় আমরা তখন ওই ভিসি ফান্ডিং এ বেশি জোর দিই আর কি। আচ্ছা, রাজশেখর বাবু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা নতুন এন্টারপ্রেনার্স, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনার মেসেজ? ওদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ হবে, যদি তোমরা বিশ্বাস করো যে তোমরা কোনো চেঞ্জ আনতে পারো সোসাইটিতে, ডোন্ট লেট দ্যাট আইডিয়া ডাই, বিলিভ ইন ইয়োর সেলফ। যখন নিজের মধ্যে যখন বিশ্বাস, নিজের আইডিয়ার মধ্যে যখন তোমরা বিশ্বাস করতে শুরু করবে, তখনই চেঞ্জ হবে, আর তখনই গুড থিংস উইল স্টার্ট হ্যাপেনিং। অমিত বাবু? তো এটাই বলবো যে প্রথম, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, প্রথম হচ্ছে যে ধৈর্য, একদম সেটাতে নন নেগোশিয়েবল ফ্যাক্টর। ধৈর্য রাখতে হবে প্রচুর পরিমাণে, এভরিডে ফেলিয়ার আসবে, ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এগিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আমি প্রথমেই বলছিলাম, যে এটা একটা স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। তো সেখানে যখন আমাদের অনেক দূর যেতে হবে, তখন আমি একা যেতে পারবো না, আমার সাথে একটা টিমের প্রয়োজন হয়। তো ভালো টিম তৈরি করতে হবে, এবং স্টিভ জবসও সেই কথা বলেন যে তুমি যদি এ ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে তোমার এ ক্যাটাগরি টিম চাই। তো ভালো টিম তৈরি করো, ধৈর্য রাখো, হার্ড ওয়ার্ক করো, এবং সবসময় কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেট, যে আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট কী চাই, ওদের কি প্রয়োজন আছে, ওইগুলি ভালো করে দেখা, সজাগ থাকা। এমন না যে এটা আমি চাইছি তার জন্য এরকম কাজ করছি। তো ওই জিনিসটা কন্টিনিউয়াসলি, এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা, লিসেনিং স্কিল, আমি শুধু বলে যাচ্ছি এরকম যাতে না হয়, টিম কি বলছে ওইটাতে রেসপন্ড করা, দেন রিয়েক্ট করা। তো আমার মনে হয় এইগুলি গুণ যদি ওদের মধ্যে থাকে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়, বা আমরা দেখতে পাই ভালো ভালো যারা ওয়ার্ল্ডে কাজ করেছেন, ওদের মধ্যে এই গুণাবলীগুলি আছে আর কি। তাহলে মোদ্দা কথাই হচ্ছে, অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, সতও থাকতে হবে, তাই তো? অ্যাবসলিউটলি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং অনেক শুভেচ্ছা রইল। আপনারা এগিয়ে যান এবং আমাদের ত্রিপুরাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরুন। অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে নমস্কার।